এখন আলোচনা করব শ্রী চৈতন্য দেবকে কেন্দ্র করে ইন্টারভিউ রিলেটেড কিছু প্রশ্ন। মধ্যযুগের অনেক কবি বৃন্দাবন দাস, কৃষ্ণদাস কবিরাজ, লোচন দাস, জয়ানন্দ চৈতন্য জীবনী কাব্য লিখেছেন, কিন্তু আধুনিক যুগে অনেক লেখক চৈতন্য দেবকে কেন্দ্র করে অনেক উপন্যাস, ছোট গল্প লিখেছেন। সেই সম্পর্কে আলোকপাত করব। এবং শুধু তাই নয়, কৃষ্ণদাস কবিরাজও যে গ্রন্থটি রচনা করতেন সেটাকে কেন্দ্র করে অনেকে গদ্য কাব্য লিখছেন, তারও তালিকা এখানে তুলে ধরার চেষ্টা করব। আধুনিককালে তাহলে যেসব গ্রন্থগুলো লিখিত হয়েছে সেগুলোর একটু তালিকা আমরা একটু দেখে নিই। 1983 সাল শিশির কুমার ঘোষ তিনি লিখছেন অমিয় নিমাই চরিত, এবং এটি কিন্তু চৈতন্য দেবের জীবনকে গদ্যে রূপায়ণ ঘটাচ্ছেন। ঠিক সেই রকম কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত গ্রন্থটিকে নবরূপায়ণ ঘটাচ্ছেন অমিত্র সুদন ভট্টাচার্য। কি নামে? নাম হচ্ছে পরামৃত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। পরবর্তীকালে আরও শ্রী চৈতন্য দেবকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে, যেমন 1341 খ্রিস্টাব্দ এই সময়কালে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একটি গল্প লিখছেন চুয়া চন্দন, এটিও কিন্তু শ্রী চৈতন্য দেবকে কেন্দ্র করে। আরও একজনের আমরা নাম জেনে নেব, সেটা হচ্ছে সমরেশ বসু। তিনি 1987 সালে লিখছেন ত্রয়ী উপন্যাস, নামটি হচ্ছে কি জ্যোতির্ময় শ্রী চৈতন্য, এইটিও কিন্তু চৈতন্যদেবকে কেন্দ্র করে। এবং ত্রয়ী উপন্যাসগুলোর নাম কি? প্রেম, নিত্য অনিত্য সংসার ও প্রভু কার হাতে তোমার রক্ত। এই যে তিনটে উপন্যাসকে মিলিত হবে হচ্ছে ত্রয়ী উপন্যাস। দীপক চন্দ্র তিনি লিখছেন সচল জগন্নাথ শ্রী চৈতন্য। 2012 সালে শৈবাল মিত্র শ্রী চৈতন্য দেবের জীবন কাহিনীকে অবলম্বন করে লিখছেন গোরা উপন্যাস, এবং এটি কিন্তু খুবই একটি বিখ্যাত উপন্যাস। শ্রী চৈতন্যের মহাজীবনকে কেন্দ্র করে উপন্যাস লিখেছেন সাধন চট্টোপাধ্যায়, উপন্যাসটির নাম কিন্তু পানহাটা। রূপক সাহা আরেকজন লেখক, তিনি লিখছেন ক্ষমা করো হে প্রভু, যাকে কেন্দ্র করে, অর্থাৎ এই উপন্যাসটির কেন্দ্রবিন্দুই হচ্ছে মহাপ্রভুর অন্তর্ধান রহস্য। তাহলে মহাপ্রভুর অন্তর্ধান রহস্যকে কেন্দ্র করে এই উপন্যাসটি লিখিত। আরেকটি রচনা সম্পর্কে জানার চেষ্টা করব, সেটা হচ্ছে স্বয়ং শ্রী চৈতন্য দেব লিখেছেন শিক্ষাষ্টক বলে যে রূপবন্ধ, সেই গ্রন্থটি কবিদের হাতেও কিন্তু অন্য মাত্রা পাচ্ছে। কিরকম? বিতোষক ভট্টাচার্য তিনি লিখছেন চৈতন্যের কবিতা। রামায়ণের বা মহাভারতের অবতার চরিত্র বা বিখ্যাত সব জনপ্রিয় চরিত্রকে কেন্দ্র করে আধুনিককালে অনেক লেখক গল্প হতে পারে উপন্যাস রচনা করেছেন, এবং এক্ষেত্রে মহাকাব্যের যে চরিত্রগুলো আধুনিক যুগের প্রেক্ষাপটে যেভাবে যে রূপে দেখেছে ঠিক সেইভাবে এঁকেছেন লেখকেরা। এক্ষেত্রে মহাকাব্য অতিক্রম করে কখনো কখনো লেখকের ব্যক্তিগত ভাবনারও প্রকাশ ঘটেছে সেই সব রচনার মধ্যে। তো সেই রচনাগুলোর নাম আমরা একটু জানার চেষ্টা করব, কোন কোন উপন্যাসগুলো লেখা হয়েছে। যেমন ধরুন শাহজাদ ফিরদাউস, তার একটি উপন্যাস ব্যাস, মহাভারতের কাহিনী অবলম্বনে লেখা। ঠিক সেই রকম দীপক চন্দ্রের বিভীষণ, রাজারাম, লঙ্কেশ রাবণ। ঠিক সেই রকম মল্লিকা সেনগুপ্তের সীতায়ন, সুপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের পাঞ্চালী, কামাখ্যা ভট্টাচার্যের রাবণায়ন। এইগুলো হচ্ছে উপন্যাস, এগুলো রামায়ণ এবং মহাভারতের চরিত্রকে কেন্দ্র করে। ঠিক সেই রকম নবনীতা দেবসেনের সীতা থেকে শুরু গ্রন্থের গল্পগুলো রামায়ণ এবং মহাভারতের যে অবতার চরিত্র বা বিখ্যাত সব চরিত্রকে কেন্দ্র করে আধুনিককালে লেখকরা কিন্তু গল্প উপন্যাস রচনা করেছেন, এবং আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। ধন্যবাদ। আচ্ছা, ইন্টারভিউ সংক্রান্ত একটি প্রশ্ন আপনাকে হয়তো করা হলো যে এইরকম, যে রামায়ণ এবং মহাভারতের যেসব বিখ্যাত চরিত্রের মোটিভকে কেন্দ্র করে আধুনিককালে কোন কোন গল্প উপন্যাস লেখা হয়েছে সেই সম্পর্কে, বা সেরকম দু চারটে উপন্যাস বা গল্পের নাম বলুন। তো আপনারা এই গল্প এবং উপন্যাসগুলোর নাম বলতে পারেন। যেমন প্রথমে উপন্যাসের নামগুলো জেনে নিই। প্রফুল্ল রায়ের রামচরিত্র, বিমল মিত্রের আর এক যুধিষ্ঠির, রমাপদ চৌধুরীর অভিমন্যু, জ্যোতিরিন্দ্র নন্দীর রাবণবধ। এই উপন্যাসগুলোতে কিন্তু রামায়ণ এবং মহাভারতের বিখ্যাত চরিত্রের মোটিভকে কেন্দ্র করে আধুনিককালে তারা কিন্তু উপন্যাস রচনা করছেন। ঠিক সেই রকম অনেকগুলো গল্প আমরা পাচ্ছি একই রকমভাবে তারা ব্যবহার করছেন লেখকেরা। যেমন সুবোধ ঘোষের কন্তীয়, দেবেশ রায়ের গান্ধারীর চোখ, ভগীরথ মিশ্রের রাবণ ও অভিমন্যু। ঠিক সেরকম অমলেন্দু চক্রবর্তীর অধিরথ সুতপুত্র,
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দুঃশাসন, নরেন্দ্র মিত্রের যযাতি, এই সব গল্পের মধ্য দিয়ে লেখকেরা রামায়ণ মহাভারতের চরিত্রগুলোকে আধুনিক রূপে তারা নির্মাণ করছেন, অর্থাৎ রামায়ণ মহাভারতের মোটিভগুলোকে তারা কাজে লাগাচ্ছেন। আচ্ছা, আপনাদের যদি একটি প্রশ্ন করে যে রবীন্দ্রনাথের কোন উপন্যাসে পশ্চিমবঙ্গের কথ্য ভাষার ব্যবহার লক্ষ্য করা যায়, তাহলে উত্তর ঘরে বাইরে। এবং এই উপন্যাসে কিন্তু কথ্য ভাষার ব্যবহার লক্ষ্য করছি। রবীন্দ্রনাথের কোন কোন ভ্রমণ সাহিত্যে চলিত গদ্যের ব্যবহার লক্ষ্য করা যায়, উত্তর ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ যাত্রীর ডায়েরি, জাপান যাত্রী, রাশিয়ার চিঠি, এইগুলো কিন্তু আপনারা বলতে পারেন। রবীন্দ্রনাথের কয়েকটি ঐতিহাসিক উপন্যাসের নাম বলুন, উত্তর হচ্ছে বৌঠাকরণীর হাট আর রাজর্ষি। রবীন্দ্রনাথের উপন্যাসে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছিল কোন দুটি উপন্যাস, উত্তর ঘরে বাইরে এবং শেষের কবিতা। ঘরে বাইরেকে কেন্দ্র করে রবীন্দ্রনাথের গদ্যরীতির যে সমালোচনার ঝড় উঠেছিল সেটা কিন্তু অনেকেই মেনে নিতে পারেনি। তবে একটা কথা জানিয়ে রাখি যে ঘরে বাইরেকে আধুনিক সাহিত্যের একটি উৎস বলে কে মনে করেন, উত্তর হচ্ছে বুদ্ধদেব বসু। রবীন্দ্রনাথের খণ্ড উপন্যাসের পর্যায়ে পড়ে এমন কয়েকটি উপন্যাসের নাম বলুন, দুই বোন, মালঞ্চ, এগুলোকে আমরা খণ্ড উপন্যাসের পর্যায়ের মধ্যে ফেলতে পারি। রবীন্দ্রনাথের চলিত গদ্যরীতির যেসব বহিরঙ্গ বৈশিষ্ট্য দেখা যায় তার কয়েকটি উল্লেখ করুন, উত্তর হচ্ছে রীতির পরিবর্তন, নাটকীয়তা, সংলাপ ব্যবহার, নায়ক নায়িকা রূপ বর্ণনা, প্রকৃতির বর্ণনা, কাব্যধর্ম। এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের যে চলিত গদ্যরীতির একটি বাইরের বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম কি করুণা। করুণা কিন্তু রবীন্দ্রনাথের সামাজিক উপন্যাস। এখানে একটি প্রশ্ন যে রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি গ্রন্থকারে মুদ্রিত হয়নি, এটি হচ্ছে করুণা। এবং কেন যে মুদ্রিত করেনি সে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। দীর্ঘ 15 বছর রবীন্দ্রনাথ উপন্যাস রচনা করেনি, ভালো করে বুঝুন। বঙ্গদর্শন, নবপর্যায় বঙ্গদর্শনের চোখের বালি 1901 সালে লিখছেন, আর ঠিক তার আগে রাজর্ষি লিখছেন। এই যে দীর্ঘ 15 বছর তিনি কেন উপন্যাস রচনা করেননি। রবীন্দ্রনাথের কয়েকটি ডায়েরি ধর্মী বা আত্মকথনমূলক উপন্যাসের নাম বলুন, উত্তর হচ্ছে চতুরঙ্গ, ঘরে বাইরে। রবীন্দ্রনাথ কোন উপন্যাসে প্রথম চলিত গদ্যরীতির ব্যবহার করছেন, সেটা হচ্ছে ঘরে বাইরে। যোগাযোগ কি ধরনের উপন্যাস, উত্তর হচ্ছে পারিবারিক উপন্যাস। আর রবীন্দ্রনাথ একটি কাব্যধর্মী উপন্যাসের নাম বলুন, সেটা হচ্ছে শেষের কবিতা। এখানে একটি প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ কোন উপন্যাসের নাট্যরূপ দেন এবং কার অনুরোধে, উত্তর যোগাযোগ। এবং তিনি শিশির কুমার ভাদুড়ির অনুরোধে এই উপন্যাসটির নাট্যরূপ দেন। এবং তিনি যে পাণ্ডুলিপিটি রচনা করেন সেই পাণ্ডুলিপিটি নকল করে দিচ্ছেন হীরেন্দ্রনাথ ভঞ্জ, কাকে, শিশির কুমার ভাদুড়িকে। তবে এখানে একটা জিনিস জানিয়ে রাখি, উপন্যাসে কিন্তু ওই নাট্যরূপ দেওয়ার ফলে আমরা দেখি যে উপন্যাসে কিন্তু ফুটকি বলে কোনো চরিত্র ছিল না, যেটা রবীন্দ্রনাথ নাটকের ক্ষেত্রে সংযোজন ঘটাচ্ছেন। রবীন্দ্র উপন্যাসে কিছু বাক্য এখানে উল্লেখ করব এবং আপনারা বলার চেষ্টা করবেন যে এই বাক্যগুলো কোন উপন্যাসে। যেমন প্রথম বাক্য, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা মুখশ্রী, কোন উপন্যাসের, উত্তর হচ্ছে শেষের কবিতা। আরেকটি ঈর্ষা জিনিসটার মধ্যে একটি সত্য আছে, সে হচ্ছে এই যে যা কিছু সুখের সেটি সকলেরই পাওয়া উচিত ছিল, এটি ঘরে বাইরে উপন্যাসের। মনে নেওয়া আর মেনে নেওয়া এক নয়, এই বাক্যটি কোন উপন্যাসের, উত্তর শেষের কবিতা। আর দাবির জোরে দাবি সত্য হয়, এটি কোন উপন্যাসের, উত্তর হচ্ছে 4 অধ্যায় উপন্যাসে। এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছিল, তাই এখানে আলোচনা করলাম। যে রবীন্দ্রনাথ কল্লোল যুগের যে সাহিত্যিকরা তাদের প্রতিবাদে বা তাদের সমালোচনার প্রতিবাদে রবীন্দ্রনাথ কোন উপন্যাসটি রচনা করেন, উত্তর শেষের কবিতা। এবং শেষের কবিতা উপন্যাসের এই যে কল্লোলদের যে প্রতিবাদ করছেন তিনি কোন চরিত্রের মাধ্যমে তিনি এটা করছেন, উত্তর হচ্ছে নিবারণ চক্রবর্তী। এই উপন্যাসে কটি গানের ব্যবহার রয়েছে, এই উপন্যাসে কিন্তু 17টি গানের ব্যবহার রয়েছে এবং তার মধ্যে 9টি গানই কিন্তু এই নিবারণ চক্রবর্তীর কণ্ঠে হচ্ছে। এবং নিবারণ চক্রবর্তী আসলে ছদ্মনামে অমিত রায় কিন্তু এই গানগুলো করছেন। বাকি আরো তথ্য আমরা একটু দেখে নিই। আরেকটি প্রশ্ন, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এই কবিতা পংক্তিটি বা এই কবিতা পংক্তিগুলো রবীন্দ্রনাথ তার কোন উপন্যাসে ব্যবহার করেছেন? ভীষণ গুরুত্বপূর্ণ কবিতা পংক্তি, 4টি পংক্তি। এর উত্তর হচ্ছে 4 অধ্যায়, এই উপন্যাসে তিনি ব্যবহার করেছেন। আরেকটি প্রশ্ন, রবীন্দ্রনাথ কোন উপন্যাসের ভূমিকা লিখেছেন? উত্তর কিন্তু 4 অধ্যায়।